আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা কোনোভাবেই কাম্য নয়। অতীতেও এই কাজ করেনি বিএনপি সরকার। প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। বৃহস্পতিবার সকালে শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমি মনে করি রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যিনি যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে আমরা সকলে মিলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করতে পারব। সুতরাং যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। বিএনপির সময়ে শেয়ার বাজারে কোনো লুটপাট হয়নি দাবি করে আইন আধুনিক ও যুগোপযোগী করার কারণে এবারও লুটপাট হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে আজ গুরুত্বপূর্ণ দুটি বিল সংশোধিত আকারে পাশ হয়েছে। তবে বিল দুটির প্রক্রিয়া নিয়ে অধিবেশনে আপত্তি ও ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মফিউর রহমানের রিপোর্ট। সংসদের ২৫তম দিনে কার্যসূচির প্রথম সেশন শুরু হয় বেলা ১১টায়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল ২০২৬ বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। পরে বিলটিতে পর্যবেক্ষণ দেন সাংসদ রুমিন ফারহানা ও শাহজাহান চৌধুরী। ৯৬ সালে একবার এবং ২০১০ সালে একবার ভয়াবহ রকম পতনের শিকার হয়। পরে বিলটি সংশোধিত আকারে সংসদে পাশ হয়। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপর অর্থমন্ত্রী বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল ২০২৬ পাশ করার জন্য উত্থাপন করেন। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল ২০২৬ বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। পরে এটি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য নোটিশ দেন সাংসদ রুমিন ফারহানা। ছোট্ট দেশে ৮২টা ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করছে। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির বলেন, বিল দুটির কাগজ তারা আগে হাতে পাননি, এর ফলে স্থগিত করার আহ্বান জানান তিনি। আমরা তো 3 দিন আগে, একদিন আগেও তো পেলাম না ম্যাটেরিয়ালস, জাস্ট এখন ডেস্কে এসে পেয়েছি। আমি অনুরোধ করব, আমাদের এই অধিকার খর্ব করবেন না। আমাদের এই অধিকার আপনার মাধ্যমে সংরক্ষণ হোক। এই বিল দুটোই স্থগিত করেন। পরে ডেপুটি স্পিকার জনমত যাচাইয়ের জন্য ভোটে দিলে তা নাকচ হয়ে যায়। পরে অর্থমন্ত্রী সংসদে পাশের জন্য উত্থাপন করলে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিল দুটি পাশ হওয়ার পরেও এতে আপত্তি জানান বিরোধী দলীয় নেতা ও সাংসদরা। নিজেদের মতো করে লোক বসানো হবে, এই চিন্তাতেই যদি বয়সের বাধ্যবাধকতা একেবারে উঠিয়ে দেওয়া হয়, দেশের অর্থ সম্পদগুলো যদি এখান থেকে লুটপাটের মতো কোনো পরিবেশ ভবিষ্যতে তৈরি হয়, তার জন্য কিন্তু সরকার দলকে দায়ী থাকতে হবে। মাননীয় স্পিকার, যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। পরে অর্থমন্ত্রী বিল দুটির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। সব সময় আর্থিক শৃঙ্খলা বজায় ছিল, কোনো সময় শেয়ার বাজার লুটপাট হয় নাই, বিকজ বিএনপির অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো সময় পলিটিক্যাল কনসিডারেশনে হয় নাই এবং যোগ্য ব্যক্তিদের সেখানে দেওয়া হয়েছিল। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সরকার অব্যাহত
শুক্রবার মে দিবসের সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে মে দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 5 বছরের মধ্যেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। এ সময় প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশে কাল ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে বরাবরই শ্রমিক সমাজ অবহেলিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতিমূলক কর্মজীবিতে শ্রমিক সমাজ বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে। বিশ্বের প্রতিটি আন্দোলনকারী এবং অধিকার যারা পুনঃপ্রতিষ্ঠা করতে চান বা প্রতিষ্ঠা করতে চান, তাদের কাছে মে দিবস একটি অন্যতম প্রেরণা। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের 49 সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন, যেখানে বিএনপি জোটের 36 জন, জামায়াত জোটের 12 এবং স্বতন্ত্র প্যানেলের 1 জন প্রার্থী রয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, সংরক্ষিত মহিলা আসনের ইসির গেজেট নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জেরিন, আপনি যে বিষয়টি আসলে জানতে চেয়েছেন সেই বিষয়টি সম্পর্কে আমরা যতটুকু জেনেছি যে গেজেট প্রকাশের বিষয়টি, সেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে দুপুরের কিছু পরে হয়তো বিকালের মধ্যেই এই গেজেটটি প্রকাশ করা হবে এবং বিজি প্রেসের যে ওয়েবসাইট সেখানে সেটাকে কিন্তু আসলে তুলে ধরা হবে। এবং এছাড়া যদি আসলে জানাই যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের যে মনোনয়ন, সেটি কিন্তু মূলত শুরু হয়েছিল 8 এপ্রিল, যেদিন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তফসিল ঘোষণা করেন এবং সেখানে তিনি জানান যে 21 এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তিনি জানান এবং 22 এবং 23 তারিখ এই মনোনয়নপত্র কিন্তু যাচাই বাছাই করা হয়। প্রথম দিনের 22 তারিখ যেদিন ছিল সেদিন কিন্তু বিরোধী দলীয় যে জোট রয়েছে 11 দলীয় ঐক্য, তাদের যে মনোনয়নপত্রগুলো সেগুলো কিন্তু যাচাই বাছাই করা হয় এবং 23 এপ্রিল সরকার দলীয় বিএনপির যে জোট রয়েছে সেই জোটের প্রার্থীদের বা মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন আসলে তাদের মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করা হয় এবং এই 22 এবং 23 এই দুদিনের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে মনোনয়নপত্র এর আগে কিন্তু জমা পড়েছিল প্রায় 54টির মতো মনোনয়নপত্রের যে ফাইল সেটি জমা পড়েছিল, কিন্তু মনোনয়নপত্র হিসেবে ধরা হয়েছিল 50টিকেই এবং 50টির মধ্যে 49টিকেই কিন্তু নির্বাচন কমিশন বৈধ বলে ঘোষণা করেন, যিনি রিটার্নিং কর্মকর্তা ছিলেন মঈনুদ্দিন খান, এবং বাকি একটিকে বাতিল করা হয় যিনি আসলে 11 দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন এনসিপি নেত্রী মনিরা শারমিন, এবং সরকারি চাকরির অবসর সংক্রান্ত যে জটিলতা সেটিকে কেন্দ্র করে আসলে তার মনোনয়নপত্রটিকে বাতিল করা হয়। পরবর্তীতে তিনি কিন্তু আপিলও করেছিলেন, কিন্তু আপিলের ক্ষেত্রেও তাকে এখন পর্যন্ত কিন্তু গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। এছাড়া যে বিষয়টি আসলে যুক্ত হয়েছে পরবর্তীতে যে 54টি মনোনয়নপত্র ফাইল সেখানে জমা পড়েছিল, তার মধ্যে একটি ছিল এনসিপির আরেকজন নেত্রী ছিলেন যে নুসরাত তাবাসসুম, তারটি কিন্তু যে বিকেলের যে নির্ধারিত সময় ছিল 4টা পর্যন্ত, সেটির পরে তিনি জমা দেওয়ার কারণে কিন্তু তার মনোনয়নপত্রটি নির্বাচন কমিশন গ্রহণ করেনি। পরবর্তীতে তিনি আদালতে রিট করেন এবং সেই রিটে কিন্তু তিনি তার প্রার্থী হিসেবে মনোনয়নপত্রটি নির্বাচন কমিশনকে গ্রহণ করতে বলা হয় এবং আমরা আজকে জানতে পেরেছি যে আগামী মাসের মে মাসের 2 তারিখ কিন্তু সেই যে মনোনয়নপত্রটি নুসরাত তাবাসসুমের সেটি কিন্তু যাচাই বাছাই করা হবে এবং আজকে তাহলে যে মনিরা শারমিনকে আসলে বাদ দেওয়ার পর যে 49 জন থাকে সেটির গেজেটটি আসলে আজকে মূলত প্রকাশ করা হবে এবং এরপরে যে একটি রয়ে যাচ্ছে, কারণ আপনি জানেন যে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা হচ্ছে 50টি, সেই 50টি আসনের বাকি যে একটি থাকছে সেখান থেকে 2 তারিখ আসলে জানা যাবে যদি এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা হয়, পরবর্তীতে আরেকটি গেজেটের মাধ্যমে তাকেও সংরক্ষিত মহিলা আসনের বৈধ বলে ঘোষণা করা হবে এবং সেটার মাধ্যমে যে সংরক্ষিত নারী আসনের যে কোটা 50টি কোটা সেটি কিন্তু তারই মাধ্যমে পূর্ণ হবে বলে আমরা জেনেছি। এবং এখন পর্যন্ত গেজেটের যে প্রশ্নে আপনি জানতে চাইছেন সেটি হয়তো বিকালবেলা আমরা জানতে পারবো, তখন হয়তো আপনাকে আমি আরও তথ্য জানাতে পারবো। জেরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী এমআর আসাদ।
জুলাই আন্দোলনে রাজধানী বাড্ডা ও এর আশপাশ এলাকায় 23 জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেল এই আদেশ দেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 9 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সিদ্ধিরগঞ্জ থানায় করা 2টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গেল বছরের 9 মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভিকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট 5 মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে গুলিস্তান 0 পয়েন্ট থেকে শাহবাগ পর্যন্ত সড়কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। 1 মাসের মধ্যে গুলিস্তান থেকে শাহবাগ পর্যন্ত একটি মডেল সড়কে রূপান্তরের ঘোষণা দিয়ে DSCC প্রশাসক বলেন, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সকলকে একটি করে গাছ লাগাতে হবে। বাংলাদেশের অর্থনীতি আপনারা দেখেছেন, আজকে বিশ্ব অর্থনীতি আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত, কিন্তু তারপরে আমাদের নেতা তারেক রহমানের মুখে বা কার্যে কিন্তু কোনো হতাশা নাই। তিনি সকল কাজকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা পুরো ঢাকা শহরকেই সুন্দর করে সাজাতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ক্লিন সিটি গ্রিন সিটি করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তার অংশ হিসাবে এখান থেকে আমরা শুরু করলাম। এটা পুরো ঢাকা শহরে আমরা করবো ইনশাআল্লাহ। আগামী 24 ঘন্টায় ঢাকা সহ দেশের 5টি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের সব বিভাগেই দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে এসব পূর্বাভাস দেন আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির। মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে রাজধানীর ব্যাপারে আমরা যেটা জানি, যেটা ধারণা করতেছি যে বিকালের পরে অর্থাৎ দুপুরের পরবর্তীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের। দর্শক, আবার সবশেষ আপডেট জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, বৃষ্টিপাত সহ বন্যা পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? জি জেরিন, আপনি যেমনটি বলছিলেন, আমরা কিন্তু সকাল থেকেই রাজধানীর যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে সেখানে অবস্থান করছে এবং আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ সব কয়টি বিভাগেই কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু বাংলাদেশে গত কয়েকদিন যাবৎ যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টিপাত আরও 2-1 দিন কিন্তু সক্রিয় থাকতে পারে এবং এর পরপরই কিন্তু আবহাওয়া আবার আগের মতো রৌদ্রোজ্জ্বল হতে পারে এবং এই যে মৌসুমি বায়ুর কারণে যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ গত কয়েকদিন হয়েছে এবং এই অতি ভারী বর্ষণের কারণে বিশেষ করে সিলেট, নেত্রকোনা এবং সুনামগঞ্জের যেসব নদী সমূহগুলো রয়েছে সেসব নদীতে কিন্তু আসলে পানি ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে এবং বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে সিলেট, সুনামগঞ্জ এবং হাওড়া অঞ্চলের যেসব এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় এই যে ভারী বৃষ্টির ফলে কিন্তু এইসব নদীর যে পানি প্রবাহ সেটি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী 2-1 দিন যদি এই যে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই সব নদী যেসব পানি রয়েছে সেগুলো কিন্তু বিপদসীমার আরও উপর দিয়ে প্রবাহিত হয়ে
যেসব নিম্ন অঞ্চল রয়েছে সেই সব নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়াও আবহাওয়া অফিস থেকে আমরা আরও যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে সিলেট এবং সুনামগঞ্জের যেসব হাওড়া অঞ্চলগুলো রয়েছে সেই সব হাওড়া অঞ্চলেরগুলোর যে ধানের জমি রয়েছে সেসব ধানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু ধান তলিয়ে গেছে। এবং আবহাওয়া অফিস থেকে আমাদেরকে আরও যে তথ্য জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে বায়ুর যে তারতম্যের যে উঠানামা করছে সেই বায়ুর তারতম্যে উঠানামার কারণে যে সমুদ্র যেসব বন্দর রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা এসব সমুদ্র বন্দরে কিন্তু বায়ুর যে তারতম্য সেই তারতম্যের কারণে সমুদ্র উত্তাল রয়েছে এবং এইসব সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। তো জেরিন, এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। এদিকে অতিবৃষ্টি ও উজানের ঢলে কিশোরগঞ্জের হাওর সহ বেশ কিছু অঞ্চলে প্লাবিত হয়েছে ফসলি জমি। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় 4,000 হেক্টর বোরো ধানি জমি আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তবে কৃষকদের জন্য স্বস্তির বিষয় হলো সকাল থেকে টানা বর্ষণ থেমে উঁকি দিচ্ছে সূর্য। দর্শক, এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জের ভাস্করখিলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর সিদ্দিক রবিন। ফসলের ক্ষয়ক্ষতি কাটাতে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। এখন এর মধ্যে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম 3টি কিন্তু হাওর বিশিষ্ট অঞ্চল। এখন এই কিন্তু হাওরের যে বুড়ো ধান কাটার কিন্তু মৌসুম চলছিল, এর মধ্যেই টানা কয়েকদিনের অতিবৃষ্টিতে এবং উজানের যে ঢালে কিন্তু কিশোরগঞ্জের হাওর অঞ্চল সহ বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু জমির ফসল কিন্তু তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জ সদর উপজেলার যে ইউনিয়নের ভাস্করখিলা গ্রামে। আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি যে পুরো ফসলের যে জমির যে বিল রয়েছে সেখানে কিন্তু কৃষকরা দেখছি যে এখান থেকে হাঁটু এমনকি বুক সমান পানির নিচ থেকে তারা ধান কাটছেন। কৃষি বিভাগ বলছেন যে যে ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এবং তাদের তালিকা অনুযায়ী তাদেরকে প্রণোদনার আওতায় আনা হবে। এদিকে কৃষকরা বলছেন যে বোরো ধানের প্রথম থেকেই হাওর অঞ্চলে এবং জেলার বিভিন্ন অঞ্চলে কিন্তু শিলাবৃষ্টি এবং ন্যাক ব্লাস্টারের কারণে কিন্তু কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন যে তাদের প্রতি মন কিন্তু প্রতি মন কিন্তু 1200 থেকে 1300 টাকা মন তাদের খরচ হচ্ছে। সেই ক্ষেত্রে তারা 800 থেকে প্রায় 700 টাকা দর ধান পাচ্ছেন। এই দিক থেকে কিন্তু কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। কৃষকরা বলছেন যে সরকারের উদ্যোগে যদি আমাদেরকে সহায়তা করা হয় তাহলে কিন্তু অনেকটা তারা স্বস্তি ফিরে পাবে। আমি এই মুহূর্তে একজন কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কতটুকু জমি করেছেন এবং আপনি কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমি 12 কাঠা ক্ষেত করেছি। এর মধ্যে আবার খরচ তো ধান যখন কাটতাম না সবটাই করো, কারণ লাভ তো আর করতাম না। অল্প কিছু কাটছি গলা জায়গায়। এই ঠান্ডা পানি কতক্ষণ তখন যা এই 1 মণ ধান 2 মণ ধান বেচলে একটা কামলা রুজ হয় না। আর 1500-1600 টাকা রুজ দেওয়া লাগে কামলা, আর ধান বেচন লাগে 600-700 টাকা। আমরা জমি সব তলায় তো নিছি। দর্শক, শুনছিলেন একজন কৃষকের কথা। তিনি যেমনটি বলছিলেন যে তাদের 2 মণ ধান বিক্রি করলে যে টাকা আসে সেই একজন মাত্র শ্রমিকের দাম হয়। এখানে কিন্তু শ্রমিক সংকট রয়েছে এবং পানি হওয়ায় কিন্তু তারা তাদের শ্রমিক সংকটের কারণে কিন্তু তারা কিন্তু যে তাদের খরচ কিন্তু বৃদ্ধি পেয়েছে এমনটাই বলছেন। এবং তারা ধান কাটার পরে যে ধান শুকানোর জায়গাটুকু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তো এই ছিল কিশোরগঞ্জের থেকে আমার কাছে সর্বশেষ। রবিন, আপনাকে ধন্যবাদ। শিল্প কারখানা বর্জ্যে ধ্বংসের মুখে পড়েছে গাজীপুরের কালিয়াকৈরের কৃষি খাত। শিল্পের রাসায়নিক বর্জ্য কোনো রকম শোধন ছাড়াই সরাসরি ফেলা হচ্ছে খালে। এতে করে ফসলের ক্ষতির পাশাপাশি উর্বরতা হারাচ্ছে জমি। এছাড়াও কারখানার বিষাক্ত বর্জ্যে স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চর্মসহ জটিল রোগে। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা।
কৃষি সমৃদ্ধ এলাকা কালিয়াকৈর। এই এলাকায় গড়ে উঠেছে ৩ শতাধিক পোশাক কারখানা, যার ফলে কালিয়াকৈর উপজেলা একটি শিল্পাঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। খ্যাতি যেমন রয়েছে, তার বিড়ম্বনাও কম নয়। পোশাক শিল্পের কারণে কৃষি শিল্প এখন হুমকির মুখে। অধিকাংশ কারখানায় ইটিপি স্থাপন করা হলেও খরচ বেশি হওয়ায় ব্যবহার করছে না কর্তৃপক্ষ। ফলে কারখানার বর্জ্য কোনো রকম শোধন ছাড়াই সরাসরি নদী ও বিলে ফেলা হচ্ছে। চলতি বছর মক্স, কালিয়াদহ, রতনপুর, ভাতারিয়া সহ বিভিন্ন বিলের প্রায় কয়েক হেক্টর বড় আবাদ নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ধানই হয় না, কারখানার পানি নষ্ট এসে একবারে শেষ হয়ে যায়। পানির কারণে যে পোকা ধরে, আমরা যে খরচ করি এই খরচের টাকাও হয় না। যেখানে ধান কাটতাম পাকিতে 20 মণ, বর্তমান 10 মণ। সুস্থ শান্ত মতন আমরা ক্ষেত খোলার ওই সুস্থ শান্ত মতন আনা পারি হইতে চাই। এছাড়াও বর্জ্যের দুর্গন্ধ ও পচা পানিতে এলাকার লোকজনের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। কেমিক্যালের যে গন্ধ, দুর্গন্ধ, আপনি পানিতে নামতে পারবেন না। কারখানার বর্জ্যের পানিতে আমাদের ধান কাটতে অসুবিধা হয়, পায়ে ঘা হয়, পায়ে চুলকানি ধরে। আমরা বাড়ির ঘরে থাকা পাই না, মাছি মশা সম্পন্ন জিনিস আমাকে বইরা মেলা করছে। দ্রুত কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা শীঘ্রই অভিযানে নামবো। পাশাপাশি আমরা কিছু সাডেন ভিজিট করে তারা যে ইটিপি ব্যবহার করছে কিনা সেই বিষয়ে আমরা আসলে খবর রাখছি। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। যারা এই ইটিপি ব্যবস্থা গ্রহণ করবেন না অথবা এর ব্যত্যয় ঘটাবেন, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। সেই ব্যবস্থার ক্ষেত্রে এটি সর্বোচ্চ যে ব্যবস্থা সেটিই হবে। জলবিন্দু বনোয়ারা, মোহনা সংবাদ। বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। গৌতম বুদ্ধের জন্ম, বন্ধুত্ব লাভ ও মহাপরিনির্বাণের স্মৃতি বিজড়িত এই দিনে বিহারগুলোতে ভোর থেকে সমবেত হয়ে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, পূজা অর্চনা এবং প্রদীপ প্রজ্বলন করেন পুণ্যার্থীরা। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আমাদের গৌতম বুদ্ধ দীর্ঘ ৪৫ বছর বোধি বৃক্ষের মূলে ধ্যান করার পর বুদ্ধত্ব লাভ করেছিলেন। চন্দ্র আর ফুল দিয়ে সবাইকে দেশবাসী কামনা করবো। আজকে সকাল 7টা থেকে বের হয়েছি। সকালে আমরা এই যে চন্দন জল ঢেলেছি বোধি বৃক্ষে। সারাদিন ব্যাপী আমরা পুণ্যকর্ম সম্পাদন করে দেশ ও জাতি সর্বাঙ্গী মঙ্গল কামনায় সেই সাথে সকল প্রাণীর অপ্রমেয় মৈত্রী আশীর্বাদ বিতরণ করেছি জগতের সকল প্রাণী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁকা ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘরতলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন ৬৫টি পরিবারের অন্তত ২ শতাধিক মানুষ। ২৫ বছর ধরে ব্যবহৃত পথটি বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ রোগী বা মরদেহ বহনেও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। প্রশাসন বলছে সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। শহীদুল ইসলামের তথ্য চিত্রে মিশাল বিনতে আনোয়ারের ডেস্ক রিপোর্ট। কখনো অন্যের ফসলের ক্ষেত, আবার কখনো হাঁটু সমান কাদা মারিয়ে চলছে জীবন সংগ্রাম। এটি কোনো দুর্গম চরাঞ্চলের চিত্র নয়, বরং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুন্নাপাড়া গ্রামের প্রতিদিনের দৃশ্য, যেখানে দীর্ঘ ২৫ বছর ধরে বসবাস করা ৬৫টি পরিবারের চলাচলের একমাত্র পথটি এখন বাঁশের বেড়া আর আধাপাকা দেয়ালের দখলে। অভিযোগ আছে ২০১৩ সালে স্থানীয় এক প্রভাবশালী সরকারি এই খাস জমিটি নিজের নামে বন্দোবস্ত করে নেন। এরপরই শুরু হয় সংকট। যাতায়াতের পথ বন্ধ করে ঘরতলায় বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা। অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়া কিংবা কারো মৃত্যু হলে মরদেহ কাঁধে করে নিয়ে যেতে হয় মাইলের পর মাইল। অসুখ হয়েছে, বেটে ছেলে বেটা ছেলে, অ্যাম্বুলেন্স ঢুকে না, কি অটো ঢুকে না, এই রাস্তা থেকে আমরা কিভাবে চলাফেরা করবো? চলাফেরা করতাম, গাড়ির রাস্তা ছিল, আর এখন সব বন্ধ করে দিয়েছে। না আছে হাঁটার জায়গা, না আছে অসুস্থ হলে বের হওয়ার জায়গা, স্কুল কলেজে বাচ্চা কাচ্চারা যাবে সেই ব্যবস্থা নাই। তবে সব অভিযোগ অস্বীকার করে জমিটির মালিকানা দাবি করছেন অভিযুক্ত রোজবুল হক। খাস জমি ছিল, পরে কালে মনে করেন আমার বাড়ি পড়ার পরে আমার জমিটা মনে করেন খাস জমি হয়েছে। ওর বন্দোবস্ত হয়েছে এসি লাইন, ঘুমাপিস মনে করো এই ব্যবস্থা, এগুলা সব আমাকে দিয়েছে। বিষয়টিকে অমানবিক উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন জনস্বার্থে এই বন্দোবস্ত বাতিল হওয়া প্রয়োজন। রাস্তার চলাচল এদিকে আমাদের সাথে যোগাযোগের জন্য আসলে বিচ্ছিন্ন, তারা আবদ্ধ হয়ে আছে, ওখানে বন্দী হয়ে আছে। আমি আশা করব যে মানুষের যাতে বন্দিদশা থেকে মুক্ত হতে পারে। আমি একজন জনপ্রতিনিধি, এই আশাবাদী আমি। অন্যদিকে আবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
এটা বন্দোবস্ত বাতিলের কার্যক্রম ওনারা আবেদন করছেন। আমি যা সরজমিনে দেখছি, আপনাদের সামনে যা বলছি, আমি স্যারকে বলবো। বিষয়টি সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা। 65টি পরিবার অবরুদ্ধ হয়ে রয়েছে, বেরোতে পারছে না। এক ব্যক্তিকে খাস বন্দোবস্ত দেওয়া হয়েছিল। চেয়ারম্যান সহ এটা আমি লাইভকে দায়িত্ব দিছি। তো ব্যক্তি স্বার্থের চেয়ে 65টি পরিবারের স্বাচ্ছন্দ্যে চলাচলের অধিকার বড় বলে মনে করছেন স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে চলাচলের এই পথটি উন্মুক্ত করার দাবি মুন্নাপাড়াবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর অনড় অবস্থানের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। অবরোধ দীর্ঘায়িত হওয়ায় শঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম একলাফে 8% বেড়ে ব্যারেল প্রতি $120 পৌঁছেছে, যা গত 4 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এদিকে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে ফোনে দীর্ঘ আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টার। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ করে একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছাতে সম্প্রতি 3টি স্তরের নতুন একটি প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের দেয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে সাফ জানিয়েছেন পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। এদিকে অবরোধ অব্যাহত থাকলে তেহরান কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে কোনো ধরনের কূটনৈতিক আলোচনার আগে তাদের ওপর থেকে সব অবরোধ প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার 1.5 ঘণ্টার ফোনালাপে তারা ইরানে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ বন্ধে এবং ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। ইরান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান পুতিন। তবে এ যুদ্ধবিরতি যদি কোনো কারণে লঙ্ঘিত হয় তাহলে তা সবার জন্য অত্যন্ত বিধ্বংসী পরিণতি বয়ে আনতে পারে বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারিও দেন রুশো প্রেসিডেন্ট। আর জ্বালানি তেল পরিবহনের প্রধান নৌপথ হরমুজ প্রণালী অচলাবস্থা সৃষ্টি হওয়ায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় 2000 জাহাজ এবং 20,000 নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত থাকতে পারে এমন শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 108% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $120 পৌঁছেছে, যা গত 4 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। পরিস্থিতি সামাল দিতে এবং মার্কিন ভোক্তাদের ওপর প্রভাব কমাতে বাজার স্থিতিশীল করার বিকল্প পদক্ষেপ নিয়ে আলোচনা করছে হোয়াইট হাউস। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। আবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। সব মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। এই সরকারের আমলে শেয়ার বাজারে কোনো লুটপাট হবে না, সংসদে অর্থমন্ত্রী। বিরোধী দলের আপত্তির মুখেই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল পাস। জুলাই হত্যাযজ্ঞ মামলায় সাবেক মন্ত্রী কামরুল ও মেননের বিচার শুরুর আদেশ। 2 মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভি। এবং 24 ঘণ্টায় ঢাকাসহ 5 বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস। সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা। উজানের ঢলে কিশোরগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।